আসসালামু আলাইকুম। বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান অংশের ট্রিপলি পার্টে গত পর্বে আমরা দেখছিলাম টপিক 2 এবং টপিক 3। আজকে আমরা দেখব টপিক 4 এবং টপিক 5। টপিক 4 এর ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, সাইনোসয়েডাল ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ভোল্টেজ ফ্রম কারেন্ট, ফেজ রিলেশন, বেসিক এলিমেন্ট অফ ফেজরস, ফেজর ডায়াগ্রাম, ইম্পিডেন্স, তারপর হচ্ছে আরএলসি সার্কিট, খুব বেশি ইম্পর্টেন্ট আরএলসি সার্কিট। এরপর হচ্ছে টপিক 5 এ দেখবো অ্যাভারেজ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, কমপ্লেক্স নাম্বার, রেক্টাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, হচ্ছে কনভার্সন বিটুইন ফর্মস, ইন্ট্রোডাকশন টু থ্রি ফেজ সিস্টেম। টপিক 4 থেকে আসা প্রশ্নগুলো আমরা যদি একটু দেখি, এখান থেকে 36 এ আসছে আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু এবং ফর্ম ফ্যাক্টরের সংজ্ঞা। তারপর এখানে আসছে 36 এ আরএলসি সার্কিট কোন শর্তে রেজিস্টিভ সার্কিটের ন্যায় আচরণ করে। 40 তে আসছে আরএলসি সিরিজ সার্কিট কখন সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে, এটার একটা ব্যবহারিক উদাহরণ দিয়ে। এছাড়া আমরা এখানে আরো কিছু এক্সাম্পল প্লাস ডেফিনিশন দেখব। শুরুতে আসি ওয়েভফর্ম। ওয়েভফর্ম হচ্ছে সময়ের সাপেক্ষে একটি সিগন্যালের বা ফাংশনের মান নিয়ে গ্রাফ পেপারে প্লট করলে যে আকার পাওয়া যায় সেটাই হচ্ছে সিগন্যাল বা ফাংশনের ওয়েভফর্ম বা তরঙ্গরূপ। আমরা এই বরাবর নিলাম হচ্ছে সময়ের সাপেক্ষে, যেহেতু এদিকে টাইম আর এদিকে হচ্ছে অ্যামপ্লিচিউড হতে পারে অথবা যে কোনো একটা ভ্যালু হতে পারে, তাহলে টাইমের সাপেক্ষে যে অ্যামপ্লিচিউডের চেঞ্জটা, এই চেঞ্জটা আমরা এই যে গ্রাফে যখন আমরা এইভাবে প্রকাশ করব, এটাকেই বলা হচ্ছে ওয়েভফর্ম। সাইনোসয়েডাল ওয়েভফর্ম বলতে বোঝায় সময়ের সাপেক্ষে একটি সাইন ফাংশনের মান নিয়ে গ্রাফ পেপারে প্লট করলে সেটা হবে সাইন ওয়েভ। এই ধরনের ওয়েভকে বলা হয় সাইন ওয়েভ, যেটা শুরু হচ্ছে 0 থেকে এবং এভাবে পূর্ণ স্পন্দন কমপ্লিট করে সামনের দিকে যাবে। এসি কারেন্টের দিক পরিবর্তী প্রবাহ। এসি কারেন্টের ক্ষেত্রে অর্ধেক সময় হবে পজিটিভ আর বাকি অর্ধেক হবে নেগেটিভ। অর্থাৎ একবার যদি সার্কিট এভাবে এই দিক থেকে ক্লকওয়াইজ যায়, পরবর্তী অংশে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ বর্তনীর কারেন্ট যদি একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তাকে এসি কারেন্ট বলে। এই যে সর্বোচ্চ কারেন্ট, তারপর হচ্ছে 0, তারপর সর্বনিম্ন কারেন্ট, তারপর 0। তাহলে একটা নির্দিষ্ট দিক সময় পরপর একটা দিক পরিবর্তন করছে। যেমন এই পয়েন্টটাতে ছিল উপরের দিকে যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ একই দশা সম্পন্ন হচ্ছে। তো এসি কারেন্টের ক্ষেত্রে আমরা এসি কারেন্টকে আমরা এভাবে প্রকাশ করতে পারি I ইকুয়াল টু I ওমেগা সাইন ওমেগা টি অথবা I সাইন ওমেগা টি। টি হচ্ছে সময়, I হচ্ছে কারেন্ট, I এম হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট বা এসি কারেন্টের সর্বোচ্চ মান, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তারপর আমরা যদি ভোল্টেজের কার্ভ দেখি, এর আগে একবার আমরা দেখছিলাম কারেন্টের, এখন হচ্ছে ভোল্টেজ, সেম জিনিস, একই জিনিস সবকিছু, জাস্ট ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। আগেটা ছিল আই ইকুয়াল টু আই এম মানে আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এরপর সাইনোসয়েডাল ভোল্টেজ এবং অথবা কারেন্টের সাধারণ ফর্মুলা কেমন? সাধারণ ফর্মুলা হচ্ছে এমন, যেটা আমরা উপরে দেখলাম একটু আগে, একবার হচ্ছে ভোল্টেজের জন্য, একবার হচ্ছে কারেন্টের জন্য। এরপর খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নগুলো রিপিট আসতে পারে, অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, এগুলো কি? অ্যাভারেজ ভ্যালু যে কোনো সময় ব্যবধানের এসি কারেন্টের সকল মানের গড়কে ওই সময়ের ব্যবধানের কারেন্টের অ্যাভারেজ ভ্যালু বলে। তাহলে এটা সূত্র হচ্ছে আই অ্যাভারেজ ইকুয়াল টু, সবার নিচে থাকবে টি, যেহেতু সকল মানের গড় নির্ণয় করব, তাহলে সময়টা থাকবে নিচে, আর পুরো ফাংশনটা 0 থেকে টি সময় পর্যন্ত আমরা একটা ইন্টিগ্রেশন ভ্যালুর মধ্যে সবগুলো আই এর ভ্যালুকে, টি এর রেসপেক্টে যে আই গুলো চেঞ্জ হচ্ছিল সবগুলো আই এর পরিবর্তনকে আমরা যোগ করলে এবং সেটাকে টি দ্বারা ভাগ করলে আমরা অ্যাভারেজ আই এর ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ যে কোনো সময় ব্যবধানের এসি কারেন্টের সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের কারেন্টের অ্যাভারেজ ভ্যালু বলে, বা তড়িৎ পরিবাহের গড় মান বলা হয়, বা গড় তড়িৎ প্রবাহ বলা হয়। তো পূর্ণচক্রের জন্য গড় প্রবাহ সবসময় 0, আর অর্ধচক্রের জন্য গড় প্রবাহের মান I এভারেজ ইকুয়াল টু 0.637 IM, মানে হচ্ছে I এভারেজ ইকুয়াল টু 0.637 I ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্টের 0.637 টাইমস ইন্টু I ম্যাক্স। হ্যাঁ, এভাবে বলতে পারি। এরপর আরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু। কারেন্টের
রুট মানে বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় আরএমএস ভ্যালু। বর্গের গড় মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যায়, অর্থাৎ বর্গের গড় মানের বর্গমূল হলো আরএমএস ভ্যালু বা বর্গমূলীয় গড় বর্গমান। এটাকে কার্যকর মানও বলা হয়, আপাত প্রবাহ বলা হয়, এটাকে আইআরএমএস দিয়েও প্রকাশ করা হয়। আইআরএমএস এর ফর্মুলা হচ্ছে √1/t summation of 0 to t integration of I² dt। তাহলে এখানে আমরা কি করছি, আই কে স্কোয়ারও করছি, আবার টি দিয়ে ডিভাইড করে অ্যাভারেজ বের করছি, আবার পুরো অ্যাভারেজটাকে আমরা বর্গ করছি। তার মানে বর্গের, এই যে বর্গের গড় যখন বলছি তখন টি দিয়ে ডিভাইড করছি, বর্গমূল মানে হচ্ছে পুরো জিনিসটাকে বর্গমূল করে দিচ্ছি। বর্গের গড় মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যায় তাকে আরএমএস ভ্যালু বা কার্যকর মান বা আপাত প্রবাহ বলা হয়। একটি পূর্ণ চক্রের জন্য আইআরএমএস ইকুয়াল টু ম্যাক্সিমাম কারেন্টকে আমাদের কি করতে হবে, √2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 0.707 IM, অর্থাৎ 1/√2 এর ভ্যালু হচ্ছে 0.707। তাহলে 1/√2 এর পরিবর্তে আমরা 0.707 লিখতেই পারি। এরপর নেক্সট ফর্ম ফ্যাক্টর হচ্ছে এসি কারেন্টের আরএমএস মান এবং এভারেজ মানের অনুপাতকে ফর্ম ফ্যাক্টর বলে। উপরে থাকবে আরএমএস ভ্যালু, নিচে থাকবে এভারেজ ভ্যালু। তাহলে ফর্ম ফ্যাক্টর এফএফ ইকুয়াল টু হবে আইআরএমএস ডিভাইডেড বাই আই এভারেজ। তাহলে ফর্ম ফ্যাক্টর হচ্ছে কোন এসি কারেন্টের আরএমএস মানের সাথে এভারেজ মানের অনুপাত। এরপর পিক ফ্যাক্টর হচ্ছে এসি কারেন্টের সর্বোচ্চ মান এবং আরএমএস মানের অনুপাত। তাহলে পিক ফ্যাক্টর পিএফ ইকুয়াল টু উপরে হবে ম্যাক্সিমাম আই ম্যাক্সিমাম, নিচে হবে আইআরএমএস। তাহলে মনে রাখার জন্য আমরা কি করব, যখন ফর্ম ফ্যাক্টর বলবে তখন আরএমএস কে উপরে রাখবো, যখন পিক ফ্যাক্টর বলবে আইআরএমএস কে নিচে যাবে। আর পিকের ক্ষেত্রে উপরে আসে ম্যাক্সিমাম, পিক মানে হচ্ছে একদম হাইয়েস্ট ভ্যালুটা। তাহলে পিক ফ্যাক্টরের ক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে পড়ি যে ম্যাক্সিমাম ভ্যালুটা উপরে থাকবে, আরএমএস ভ্যালুটা হচ্ছে নিচে থাকবে। আর ফর্ম ফ্যাক্টরের ক্ষেত্রে আগেই বললাম যে আরএমএস ভ্যালুটা উপরে থাকে, এভারেজ ভ্যালুটা নিচে থাকে। তারপর ফেজ কি, ফেজ ডিফারেন্স কি? ফেজ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো পরিবর্তনশীল রাশির কৌণিক অবস্থানকে তার ফেজ বলে। কৌণিক অবস্থান, নির্দিষ্ট সময়ে পরিবর্তনশীল রাশির কৌণিক অবস্থানকে ফেজ বলা হয়। ফেজ ডিফারেন্স হচ্ছে একই কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি এসি ভোল্টেজ বা কারেন্ট যদি একই সাথে 0 পয়েন্ট বা সর্বোচ্চ মান অতিক্রম না করে তবে তাদের ফেজের পার্থক্যকে ফেজ ডিফারেন্স বলে। একই কম্পাঙ্ক বিশিষ্ট দুটি এসি ভোল্টেজ বা কারেন্ট যদি একই সাথে শূন্য মান বা সর্বোচ্চ মান অতিক্রম না করে তবে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। যেমন এখানে একটা প্রথমটা এভাবে করে গেল, এটা হচ্ছে প্রথমটা, পরেরটা হচ্ছে এখান দিয়ে এটা। তাহলে এই যে দুইজনের শুরুটা, এটা শুরু ছিল এখানে, এটা শুরু ছিল এখানে, তাহলে দুইজনের শুরুর মধ্যে একটা ডিফারেন্স থাকলো, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে ফেজ ডিফারেন্স বা ফ্লাক্স। আর এখানে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়াল টু 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা হচ্ছে 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। ফেজর কি, ফেজর বেসিক এলিমেন্ট গুলো কি কি, ফেজর ডায়াগ্রাম কি, খুব একটা প্রয়োজন নেই, তারপর আমরা একটু দেখে নিই। ফেজর হলো এমন একটি ঘূর্ণায়মান ভেক্টর, ফেজর হচ্ছে ঘূর্ণায়মান ভেক্টর যার ঘূর্ণন দ্বারা যে কোনো ওয়েভফর্মকে প্রকাশ করা যায়। ঘূর্ণন দ্বারা যে কোনো ওয়েভফর্মকে প্রকাশ করা যায়। ফেজরের বেসিক এলিমেন্ট গুলো হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং দশাকোণ বা ফেজ অ্যাঙ্গেল। ফেজর ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মাধ্যমে এসি কারেন্ট বা ভোল্টেজের মান, ঘূর্ণন কোণ, কৌণিক বেগ প্রকাশ করা হয়। তাহলে মান, তারপর হচ্ছে ঘূর্ণনের এই কোণটা, তারপর হচ্ছে কৌণিক বেগ, কত বেগে সামনের দিকে আগাচ্ছে, কৌণিক বেগটা প্রকাশ করা যায়, তাকে ফেজর ডায়াগ্রাম বলা হয়। তাহলে এই যে ফেজর ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ইম্পিডেন্স। ইলেকট্রিক্যাল এসি সার্কিটের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সকে একত্রে তড়িৎ প্রবাহকে বাধা দিলে তাকে ইম্পিডেন্স বলে। অর্থাৎ আগে তো আমরা বাধা হিসেবে শুধু রেজিস্ট্যান্সকে পড়তাম, এখন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স তিনটা বাধা যখন একসাথে আমরা ক্যালকুলেট করব, এই তিনটা ভ্যালুকে একসাথে বলা হয় ইম্পিডেন্স। ইম্পিডেন্স অর্থ হচ্ছে কিন্তু বাধা।
তো এটা বের করার নিয়ম হচ্ছে জেড ইকুয়াল টু মানে ইম্পিডেন্সের ভ্যালু ইকুয়াল টু রেজিস্ট্যান্সের ভ্যালুটা আলাদাভাবে স্কোয়ার আকারে থাকবে এবং ইন্ডাকটেন্সের ভ্যালু থেকে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বিয়োগ করে বর্গ করে আর স্কোয়ারের সাথে যোগ করতে হবে এবং পুরোটাকে রুট করতে হবে। আর ইম্পিডেন্সের একক হলো ওহম। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কি? একটি আরএলসি সার্কিট যে ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান হয় তাকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ আরএলসি সার্কিটে যখন এক্সএল ইকুয়াল টু এক্সসি হবে তখন তাকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলবে। আর যে ফ্রিকোয়েন্সিতে এটা হয় সেটাই হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আর যে প্রক্রিয়ায় হয় প্রক্রিয়াটা হচ্ছে রেজোন্যান্স। তো এখন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এফ আর ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার এলসি। এল হচ্ছে ইন্ডাকট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিটেন্স। 36 এবং 40 তে আসা প্রশ্ন যে আরএলসি সার্কিট কোন শর্তে রেজিস্টিভ সার্কিট হিসেবে কাজ করে, কখন সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ হবে, ব্যাখ্যা দিন। তো এটা হচ্ছে এই বইয়ে পুরোটা একসাথে নিয়ে আসছে, তো আমরা একটু পুরোটা দেখার চেষ্টা করি। আরএলসি সার্কিট কি প্রথমে ওটা দেখবো, আরএলসি কি কি দিয়ে গঠিত হয়। আরএলসি সার্কিট হচ্ছে যে সার্কিটে রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে, তারপর হচ্ছে ক্যাপাসিটর থাকবে, অর্থাৎ আর এল সি এই তিনটার সমন্বয়ে যে গঠিত সার্কিটটা সেটাই হচ্ছে আরএলসি সার্কিট। এখানে যেমন আর আছে, লোড আছে, ক্যাপাসিটর, সরি লোড না, এটা হচ্ছে ইন্ডাকটেন্স, আর এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্টর। এই তিনটা সমন্বয়ে হচ্ছে বর্তনীকে বলা হয় আরএলসি সার্কিট। উপাদানে তিনটা জিনিস থাকবে, রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এসি পাওয়ার সাপ্লাইটা সব জায়গায় থাকে, তবে এখানে ডিসি হবে না। বিভিন্ন ধরনের ফিল্টার যেমন হাই পাস, লো পাস, ব্যান্ড পাস ফিল্টার ইত্যাদিতে তৈরিতে হচ্ছে আরএলসি সার্কিট ব্যবহার করা হয়। টিউনিং সার্কিট, পাওয়ার সাপ্লাই সার্কিট ইত্যাদিতেও আরএলসি সার্কিট ব্যবহার করা হয়। তাহলে সহজভাবে মনে রাখার জন্য ফিল্টার, টিউনিং সার্কিট, পাওয়ার সাপ্লাই সার্কিট এগুলোতে আরএলসি সার্কিট ব্যবহার করা হয়। আরএলসি সার্কিট রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করে কখন? যখন রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স সমান হয়। রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স সমান হয় কখন? যখন এই এক্সএল এর ভ্যালু অর্থাৎ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ এই দুইটার ভ্যালু যখন সেম হয়ে যাবে। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যখন সেম হয়, সমান হয়, তখন আমরা যখন এই ফর্মুলাটাতে ভ্যালুগুলো বসাবো তখন দেখা যাবে এক্সএল আর এক্সি যেহেতু সমান, তাহলে এক্সএল থেকে এক্সি গেলে 0 হয়ে যাবে। অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস 0 বা জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার। এখন স্কোয়ার আর রুট চলে গেলে শুধু আর থাকবে, অর্থাৎ জেড ইকুয়াল টু আর। ইম্পিডেন্স এবং রেজিস্ট্যান্স সেম হয়ে গেল। ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স যখন সেম হয়ে যায় সেটাকেই বলা হচ্ছে রেজিস্টিভ সার্কিট। অর্থাৎ এখানে কোনো কি থাকবে না, ইন্ডাকটেন্সও থাকবে না, ক্যাপাসিটেন্সও থাকবে না। আরএলসি সার্কিটে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হয় কখন? এটা 40 তে আসছে একটা ব্যবহারিক উদাহরণ। যখন মূলত এই যে এটা, যখন এক্সএল ইকুয়াল টু এক্সি হবে তখন কারেন্টের মান সর্বোচ্চ হবে। কারণ আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর। এখন আর এর ক্ষেত্রে এখানে তো আমরা আর বসাতে পারবো না, কারণ আমাদের এখানে টোটাল ইম্পিডেন্সটা বসাতে হবে, যেহেতু আমাদের এখানে ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোডও আছে। তো জেড এর ফর্মুলাটা আমরা জানি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। এখন একটা বিষয় দেখি, এক্সএল মাইনাস এক্সি এটা যদি বড় ছোট যাই হোক না কেন, এটার ভ্যালু যাই আসুক, যদি পুরোটার ভ্যালু 0 না আসে তাহলে আর স্কোয়ারের সাথে এখানে যা থাকে তা যুক্ত হয়ে ভ্যালুটা বেড়ে যাবে। আর নিচের ভ্যালুটা যত বাড়বে, বড় ভ্যালু দিয়ে ভি কে ডিভাইড করলে আয়ের ভ্যালুটা কমে আসে। তো আয়ের ভ্যালু বাড়ানোর জন্য আমার কি করতে হবে, এখানকার নিচের ভ্যালুটা যতটুকু কমানো যায় সেটা ট্রাই করতে হবে। এখন সবচেয়ে কম হয় কখন? যখন এক্সএল এবং এক্সি সমান হয়ে যায়। তো এক্সএল আর এক্সি সমান হয়ে গেলে দেখা যায় এক্সএল থেকে এক্সি চলে গিয়ে 0 হয়ে যায়। তো আর স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু শুধু আর স্কোয়ার থাকে, আর রুট আর স্কোয়ার চলে গিয়ে শুধুমাত্র আর থাকবে। তখন আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম পাওয়া যায়। তখন আই ম্যাক্সিমাম ইকুয়াল টু কি লেখা যায়? ভি বাই আর। বাকি এক্সএল এক্সি একজন একজন কাটাকাটি চলে গেল, রুটের সাথে স্কোয়ার কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র আর থাকে, ভি বাই আর।
তখন হচ্ছে মানে এক্সএল ইকুয়াল টু এক্সি হলে তখন কারেন্টের মান সর্বোচ্চ হয়। যেমন রেডিও, টেলিভিশনের ডাটা রিসিভারে এই জিনিসটা আমরা ইউজ করে থাকি। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কখন পাওয়া যায়? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় যখন এক্সএল ইকুয়াল টু এক্সি হয়, তখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। যখন এক্সএল এর ভ্যালুটা এক্সির ভ্যালুটা কম হয় তখন পাওয়ার ফ্যাক্টর লেগিং, এক্সি এর ভ্যালুটা যদি বেশি হয় তখন পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়। তাহলে ক্যাপাসিটর দিয়ে আমরা মনে রাখতে পারি, সরি ক্যাপাসিটেন্স দিয়ে, ক্যাপাসিটেন্স বড় হলে পাওয়ার ফ্যাক্টর লিডিং আর কম হলে পাওয়ার ফ্যাক্টর লিডিং। টাইম কনস্ট্যান্ট আর সি সার্কিটের রোধ এবং ধারকত্ব এর গুণফলকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। অর্থাৎ টাইম কনস্ট্যান্টকে আমরা টাও দিয়ে যদি প্রকাশ করি বা টি দিয়ে প্রকাশ করি, টি ইকুয়াল টু আরসি, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের গুণফল টি ইকুয়াল টু আরসি, এটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। কিউ ফ্যাক্টর কি? কিউ ফ্যাক্টর হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। তো কোয়ালিটি ফ্যাক্টরের সংক্ষিপ্ত রূপ কিউ ফ্যাক্টর। আরএলসি সার্কিটের রেজোনেন্সের কারণে ভোল্টেজ বিবর্ধন হয়, ভোল্টেজ বিবর্ধনকে সিরিজ রেজোনেন্টের সার্কিটের কিউ ফ্যাক্টর বলে। আরএলসি সার্কিটে রেজোনেন্সের কারণে ভোল্টেজের বিবর্ধন হয়, এই ভোল্টেজ বিবর্ধনকে সিরিজ রেজোনেন্ট সার্কিটের কিউ ফ্যাক্টর বলা হয়। তার মানে বেসিক্যালি কিউ ফ্যাক্টরটা আর কিছুই না, এটা হচ্ছে ভোল্টেজের বিবর্ধনটা। আর ভোল্টেজের বিবর্ধনটা হয় কোথায়? সিরিজ রেজোনেন্ট সার্কিটে হয়। আর সিরিজ রেজোনেন্ট সার্কিটে ভোল্টেজের বিবর্ধনটাকেই কিউ ফ্যাক্টর বলা হচ্ছে। 5 নম্বর টপিক অ্যাভারেজ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, কমপ্লেক্স নাম্বার, রেক্টেঙ্গুলার ফর্ম, এই টার্মগুলো নিয়ে এখানে দেখবেন। থ্রি ফেজ সিস্টেম। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের প্রভাব লিখুন, পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, এই বাকিগুলো থেকে তেমন একটা আসেনি। তারপর আমরা পড়ে নেই, যেখানে সময় দিয়ে দিতে পারে। এভারেজ পাওয়ার আমরা অলরেডি টপিক 4 এ পড়লাম। নির্দিষ্ট পর্যায়কালে তাৎক্ষণিক পাওয়ারের গড় মানকে এভারেজ পাওয়ার বলা হয়। অর্থাৎ এভারেজ পাওয়ারকে আমরা এভাবে লিখতে পারি, PF ইকুয়াল টু বি ম্যাক্সিমাম আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2 ইন্টু কস থিটা। এটাকে হচ্ছে পাওয়ার, এভারেজ পাওয়ার বলা হচ্ছে। নির্দিষ্ট পর্যায়কালে তাৎক্ষণিক পাওয়ারের গড় মানকে এভারেজ পাওয়ার বলা হয়। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর হলো একটা সিস্টেমের বিদ্যুৎ কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে তার পরিমাণ। পাওয়ার ফ্যাক্টর হলো একটা সিস্টেমে বিদ্যুৎ কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে তার একটি পরিমাণ। একটি এসি বর্তনীতে পাওয়ার ফ্যাক্টর বা অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে যা মূলত কার্যকর কাজ সম্পন্ন করে। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে বর্তনীতে সরবরাহকৃত মোট শক্তি, ভোল্টেজ ও কারেন্টের গুণফল এর অনুপাত। তো অ্যাক্টিভ পাওয়ারকে কিলোওয়াট এককে প্রকাশ করা হয়, অ্যাপারেন্ট পাওয়ারকে হচ্ছে কেভিএ তে বা কিলোভোল্ট অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয়। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কিলোওয়াটে, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কেভিএ। তো অ্যাপারেন্ট পাওয়ারটা যদি আমরা একটু আবার পড়ি, বর্তনীতে সরবরাহকৃত মোট শক্তি, ভোল্টেজ ও কারেন্টের গুণফল। শক্তি, ভোল্টেজ ও কারেন্টের গুণফল হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নেই, একে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়। পাওয়ার ফ্যাক্টর 90% বলতে বোঝায় বর্তনীতে সরবরাহকৃত মোট শক্তির 90% কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে, 10% অপচয় হচ্ছে বা কার্যকর কাজে রূপান্তরিত হচ্ছে না। বিকল্প সংজ্ঞা হিসেবে আমরা এভাবে দিতে পারি, ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা বা কোসাইন। এখন এই থিটাটা হচ্ছে কার মাঝখানে? থিটা হচ্ছে ভোল্টেজ ও কারেন্ট মধ্যবর্তী। ভোল্টেজ এই বরাবর, কারেন্ট এই বরাবর। ভোল্টেজ এবং আই এদের মাঝখানে যদি অ্যাঙ্গেল হচ্ছে থিটা যদি হয়, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইনের মানকেই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। পাওয়ার ফ্যাক্টরকে তাহলে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন, আর একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও। পাওয়ার ফ্যাক্টর, উচ্চ পাওয়ার ফ্যাক্টরের প্রভাব হচ্ছে বিদ্যুতের ব্যবহার দক্ষ ও কার্যকর হয়, লাইন লস কম, ভোল্টেজ ড্রপ কম, যন্ত্রপাতি ও সরঞ্জামের ক্ষমতা পূর্ণভাবে ব্যবহৃত হয়, বিদ্যুৎ অপচয় এবং খরচ হ্রাস হয়। নিম্ন পাওয়ার ফ্যাক্টর হলে কি কি সমস্যা হতে পারে দেখি। অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, ফলে লাইন লস বৃদ্ধি পায়, যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করতে পারে না, বিদ্যুৎ অপচয় হয়, খরচ বেড়ে যায়। পাওয়ার ফ্যাক্টরের মান বেশি হলে কি হয় বা কম হলে কি হয় আমরা পড়লাম অলরেডি।
পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হলে কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টর দিয়ে কারেন্ট কোথায় আছে সেই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারবো। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং করা মানে হচ্ছে কারেন্টটা ল্যাগ করছে। পাওয়ার ফ্যাক্টর লিডিং হচ্ছে কারেন্ট লিড করছে, কারেন্টটা হচ্ছে ভোল্টেজের আগে, ভোল্টেজকে লিড করছে কারেন্ট। তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হলো কারেন্ট ভোল্টেজ থেকে পিছনে, পাওয়ার ফ্যাক্টর লিডিং হচ্ছে কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে। আর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে হচ্ছে কারেন্ট ও ভোল্টেজ একই সাথে অবস্থান করছে। কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায়? একটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে পারি অথবা সিনক্রোনাস মোটর ব্যবহার করতে পারি, তাহলে পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট করা যাবে। অর্থাৎ আমাদের পাওয়ারের যে ইউজটা ওটা আমরা বাড়াতে পারি, কার্যক্ষমতা বাড়াতে পারি দুভাবে, একটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে, আর একটা হচ্ছে সিনক্রোনাস মোটর ইউজ করে। জটিল সংখ্যা কাকে বলে? মূলত যে সংখ্যায় বাস্তব এবং অবাস্তব সংখ্যার সমন্বয় থাকে সেই সংখ্যাকেই বলা হয় জটিল সংখ্যা। যেমন আমরা বলতে পারি একটা জটিল সংখ্যা যদি এভাবে বলি z equal to 5 plus 3i, 5 হচ্ছে বাস্তব অংশ, 3i হচ্ছে অবাস্তব অংশ, i দিয়ে এখানে ইমাজিনারি নাম্বার বোঝায়। তো এটাকে আমরা x plus iy দিয়ে ডিনোট করতে পারি। y এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে 5। এটা র্যান্ডমলি ধরে নেওয়া হয়েছে। জটিল সংখ্যার মডুলাস মানে হচ্ছে এটার মান বের করা। মান বের করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র x এবং y এর ভ্যালুগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করে দিব, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এই এক্সাম্পলের ক্ষেত্রে নিই তাহলে আমরা এইভাবে লিখবো রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এরপর ক্যালকুলেশন করলে আমরা z এর মানটা পেয়ে যাব বা মডুলাস পেয়ে যাব। আর্গুমেন্ট বা টিটা বের করবো কিভাবে? টিটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু আমরা জানি y বাই এক্স, তাহলে টিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এখন y x এগুলো কি জিনিস? এগুলো যদি আমরা একটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটাকে যদি আমরা বলি x, এটাকে যদি বলি y, তাহলে আমরা এটাকে যদি টিটা ধরে নিই তাহলে y বাই এক্স হচ্ছে tan থিটার ভ্যালু, অর্থাৎ tan এর ভ্যালু লম্ব বাই ভূমি। তো tan থিটা ইকুয়াল টু y বাই এক্স, টিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। তো এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট বা মধ্যবর্তী কোণ। জটিল সংখ্যার ব্যবহার, জটিল সংখ্যাগুলো একটি ফিল্ড তৈরি করে, এর কারণে এদের উপর যোগ, বিয়োগ, গুণ এই 4টি দিমিক অপারেশন প্রয়োগ করা সম্ভব। এই জটিল সংখ্যার অপারেশনগুলো বাস্তব সংখ্যার অপারেশনগুলোর সম্প্রসারিত রূপ। তবে জটিল সংখ্যার প্রয়োগ করার সময় অপারেশন আরো কিছু সুন্দর ও কার্যকর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন কিছু কাল্পনিক বা জটিল সংখ্যাকে বর্গ করে ঋণাত্মক বাস্তব সংখ্যা পাওয়া যায়। তো এটা আমরা ফলিত গণিত, বিশৃঙ্খলা তত্ত্ব ইত্যাদি প্রকৌশলীর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জটিল সংখ্যার প্রচুর ব্যবহার রয়েছে। পোলার ফর্ম গুলো, রেক্টেঙ্গুলার ফর্ম, এগুলো হচ্ছে ইন্টারেট ম্যাথে করানো হয়। পোলার ফর্ম বলতে যে কোনো একটা বিন্দুর পোলার ফর্ম, আর এটা থাকে আয়তাকার বা রেক্টেঙ্গুলার ফর্ম। পোলার ফর্ম বলতে এটাকে আর এবং টিটা দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ এখান থেকে এটা সরাসরি দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে সরাসরি দূরত্ব হচ্ছে আর, এবং এক্স এক্সিস এর সাথে টিটা দূরত্ব অতিক্রম করে, টিটা কোণ উৎপন্ন করে। তো অন্যভাবে বলা যায়, যদি রেক্টেঙ্গুলার বা আয়তাকার আকার যদি আমরা বলি এখান থেকে এতটুকু আসলে এক্স, এখান থেকে এতটুকু গেলে ওয়াই, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। এটা হচ্ছে আয়তাকার আকার। তো রূপান্তরের ক্ষেত্রে আচ্ছা এগুলো লাগবে না, প্রয়োজন নেই, খুব একটা ইম্পর্টেন্ট না। থ্রি ফেজ বলতে কি বোঝায়, এর সুবিধা অসুবিধাগুলো আমরা একটু দেখি। থ্রি ফেজ বৈদ্যুতিক ব্যবস্থা বা 3 ফেজ বৈদ্যুতিক ব্যবস্থা পরবর্তী বিদ্যুৎ শক্তি উৎপাদন, সঞ্চারণ এবং বিতরণের কাজে ব্যবহৃত একটি সাধারণ ও জনপ্রিয় ব্যবস্থা। নিকোলা টেসলা 1887 সালে থ্রি ফেজ বিদ্যুৎ ব্যবস্থার সূচনা করেন। থ্রি ফেজ ব্যবস্থায় 3টি পরিবাহীর মধ্য দিয়ে একই কম্পাঙ্কের এমন 3টি পরবর্তী বিদ্যুৎ প্রবাহিত করা হয় যাদের যে কোনো এক মুহূর্তে তড়িৎ প্রবাহের মান এক সমান থাকে না। একটি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে মানদণ্ড হিসেব করে বাকি দুটি তড়িৎ প্রবাহকে একটি পূর্ণ তড়িৎ প্রবাহের চক্রের যথাক্রমে 1/3 ও 2/3 পিছিয়ে দেওয়া হয়। 3টি ফেজের মধ্যে এই চক্র পার্থক্যের কারণে একটি পূর্ণ তড়িৎ চক্রে সঞ্চারিত তড়িৎ শক্তি সবসময় সমান থাকে। এই চক্র পার্থক্যই হচ্ছে বৈদ্যুতিক মোটরের মধ্যে পরবর্তী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। 3টি ফেজের এই ইনফরমেশন একটু আবার দেখি। 3টি ফেজের মধ্যে এই চক্র পার্থক্যের কারণে একটি পূর্ণ তড়িৎ চক্রে সঞ্চারিত তড়িৎ শক্তি সবসময় সমান হয়ে থাকে। একটা হচ্ছে 1/3 পিছিয়ে থাকে, একটা হচ্ছে 2/3 পিছিয়ে থাকে। তিনোটা মিলে একটা হচ্ছে চক্র কমপ্লিট করে। এর সুবিধাগুলো, থ্রি ফেজ ব্যবস্থায় অন্যান্য সমতুল ব্যবস্থার থেকে বেশি সাশ্রয়ী, কারণ সমান ভোল্টের বিদ্যুৎ শক্তি সঞ্চালনের জন্য এই ব্যবস্থায় কম পরিবাহকের প্রয়োজন হয়।
মানে একই পরিমাণ ভোল্ট আমরা ট্রান্সমিট করব, কিন্তু পরিবাহক প্রয়োজন হবে কম। থ্রি ফেজ বিদ্যুৎ প্রবাহে একে অন্যকে বিয়োগ করে দেয় এবং লিনিয়ার ব্যালেন্স লোডের ক্ষেত্রে ক্ষেত্রফল যোগফল শূন্য হয়ে যায়। ফলে নিউট্রাল পরিবাহী ব্যবহার না করলেও চলে অথবা এর আকার অনেক কমিয়ে ফেলা যায়। এই হচ্ছে বিষয়। লিনিয়ার ব্যালেন্সড লোড শক্তি সরবরাহ সব সময় সমান থাকে, ফলে বৈদ্যুতিক জেনারেটর বৈদ্যুতিক মোটরকে নির্বিঘ্নে চলতে বা ভাইব্রেশন কমাতে সাহায্য করে। থ্রি ফেজ ব্যবস্থা নির্দিষ্ট দিকে ঘূর্ণায়মান চুম্বকক্ষেত্র উৎপাদন করতে পারে, ফলে বৈদ্যুতিক মোটর নকশা ও তৈরি করা খুব সহজ হয়ে যায়। থ্রি ফেজ এর পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন পদ্ধতি একটু দেখি আমরা। পাওয়ার স্টেশনে ইলেকট্রিক্যাল জেনারেটর মোটর দ্বারা মেকানিক্যাল পাওয়ারকে তিনটি এসি ইলেকট্রিক্যাল কারেন্টে পরিণত করা হয়। এর জন্য তিনটি কয়েল ব্যবহৃত হয়। উৎপন্ন ইলেকট্রিক কারেন্টকে স্টার সংযোগের মাধ্যমে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। যে ইলেকট্রিক কারেন্টটা উৎপন্ন হয় সেটাকে স্টার সংযোগের মাধ্যমে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। এক্ষেত্রে ট্রান্সমিশন লাইনে পাঠানোর আগে আরোহী ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজের মান কমানো ও তড়িৎ প্রবাহের মান বাড়ানো হয়। আরোহী মানে হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ ডাউনের মধ্য দিয়ে ভোল্টেজটা কমিয়ে ফেলা হয়। আবার যখন ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয় তখন একটি এখানে একটু ভুল লিখছে, আরোহী হবে না, অবরোহী হবে। তারপর এটা আরোহী হবে, আরোহী হচ্ছে স্টেপ আপ, ভোল্টেজের মান বাড়ানো হয়, তড়িতের প্রবাহ কমানো হয়। তারপর এখানে এই জিনিসটা ভুল লিখছে, তো আরোহী ঠিক আছে, এই অংশটা ভোল্টেজের মান বাড়ানো হয়, কারেন্টের মান কমানো হয়, যাতে করে বিদ্যুতের লসটা কম হয় এবং ব্যবহারীদের কাছে সরবরাহ করা হয়। তারপর যখন ব্যবহারকারীদের কাছে পৌঁছানো হয় তখন আবার এটাকে স্টেপ ডাউন করে ভোল্টেজ কমিয়ে কারেন্ট বাড়িয়ে দিয়ে ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। তাহলে মূলত পাওয়ার স্টেশনে ইলেকট্রিক্যাল জেনারেটর দ্বারাও মেকানিক্যাল পাওয়ারকে তিনটি এসি ইলেকট্রিক কারেন্টে পরিণত করা হয় এবং এর জন্য তিনটি কয়েল ব্যবহার করা হয়। উৎপন্ন ইলেকট্রিক কারেন্টকে স্টার সংযোগের মাধ্যমে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। তো এর মধ্য দিয়ে আমাদের সায়েন্সের পুরো পার্টটা শেষ হলো। সবগুলো ভিডিও একসাথে প্লেলিস্টে থাকবে, আপনাদের যেটা প্রয়োজন হবে পরবর্তীতে রিভিশন দিয়ে নেবেন। ধন্যবাদ।